দর্শক স্বাগত জানাই দীপ্ত কৃষিতে পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার সাভার ঢাকাতে। জার্মান স্টাইলে তৈরি করা হয়েছিল এই খামারটি। স্বাধীনতার বেশ অনেকটা সময় আগেই প্রতিষ্ঠিত হয় এই কেন্দ্রীয় প্রজনন কেন্দ্রটি। মূলত উদ্দেশ্য ছিল এই দেশের দুধ এবং মাংসের যেই ল্যাকিং রয়েছে সেই ল্যাকিংগুলোকে কীভাবে ফুলফিল করা যায় এবং নতুন জাতের গরু, ষাঁড়, গাভী কীভাবে প্রজনন করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করার জন্য এই প্রজনন কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই প্রজনন কেন্দ্রে কতগুলো শেড রয়েছে, কী কী জাতের গরু রয়েছে, কী কী জাতের ষাঁড় বা গাভী রয়েছে, তার সার্বিক চিত্র আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার সাভার ঢাকাতে। আমাদের সঙ্গে আছেন মিস্টার নাইমুর রহমান জয়, সায়েন্টিফিক অফিসার। চলুন কথা বলি তার সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আপনাকে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরও স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছি। আপনাদের এই গো প্রজনন কেন্দ্রে এখন বর্তমানে কোন কোন জাতগুলো নিয়ে গবেষণা চলছে? আমাদের এখানে বর্তমানে বিদেশি জাতসমূহের মধ্যে হলস্টাইন ফ্রিজিয়ান পিওর, হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস এবং আমাদের দেশীয় দুইটা জাত মুন্সিগঞ্জ ক্যাটেল এবং পাবনা ক্যাটেল, এই জাতসমূহ নিয়ে আমাদের কার্যক্রম এবং গবেষণা চলছে। আচ্ছা, আমাদের এই পেছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে কোন জাতের? এইগুলা হচ্ছে এখানে পেছনে আমরা যেটা আছে সব হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। দু একটা হয়তো বা আমাদের এখানে যেটা সাদা ব্রাহ্মা ক্রস দু একটা আছে, বেশিরভাগই হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। এই গরুগুলোর বয়স কত বছর হতে পারে? এইগুলো আসলে বিভিন্ন বয়সের এখানে গরু আছে, কোনোটা হচ্ছে 3 বছর, কোনোটা 4 বছর, বিভিন্নটা আসলে বিভিন্ন বয়সের এখানে। আচ্ছা, এদেরকে এভাবে ছেড়ে রাখা হয়েছে কেন? এইটার আসলে একটা কারণ আছে যে আমরা দেখেছি যে কনফাইন্ড অবস্থায় এগুলা যখন আমাদের এদিকে যে শেডগুলো আছে এই শেডে যখন বাধা থাকে তখন আমরা খেয়াল করলাম যে এইগুলার মধ্যে একটা অ্যানিস্টাস অর্থাৎ হিটে না আসার একটা প্রবণতা। তখন আমরা চিন্তা করলাম এদেরকে আমরা যদি মুক্তভাবে যে হাঁটা চলার সুযোগ দেই তাহলে হয় কি এদের মধ্যে হরমোনাল যে সাইকেলটা এইটু আরো ভালো কাজ করে এবং এইগুলা দ্রুত হিটে প্রজননে আসার একটা প্রবণতা দেখা দেয়, যার কারণে আমরা এদেরকে এখানে ছেড়ে দিয়েছি। আচ্ছা, বিভিন্ন খামারিরা কি আপনাদের এখান থেকে এসে সিমেন্ট নিয়ে যাচ্ছে বা বিভিন্ন জাতের গরুর বীজগুলো কি নিতে আসেন? আসলে খামারির আসার সুযোগ নাই আমাদের। এটার যে কার্যক্রম মেইনলি এটা হলো একটা ব্রিডিং স্টেশন। আমাদের এখানে হচ্ছে উন্নত জাতের গাভী বকনা লালন পালন করা হয়, সেখান থেকে উন্নত জাতের হচ্ছে আমরা সার উৎপাদন করি। এই সারগুলা যখন একটা পর্যায়ে বয়স হয় তখন তাদের থেকে সিমেন্ট কালেকশন করা হয়। পরে এই সিমেন্টগুলো আমরা সারা বাংলাদেশে আমাদের যে কৃত্রিম প্রজনন সেন্টার আছে, প্রতিটা জেলায় একটা করে আমাদের কৃত্রিম প্রজনন সেন্টার আছে, সেখানে পাঠাই দেওয়া হয়। সেখান থেকে উপজেলা থেকে আমাদের ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের কৃত্রিম ধাপে পৌঁছে যায় খামারির কাছে। ভাই, আমরা একটু ওই দিকে যাব, গরুগুলো দেখতে চাই। আপনি বলছিলেন যে এক একটা গরুর বয়স এক এক রকম, তো সাধারণত 2-3 বছর বয়স হলে আনুমানিক কত ওজন হয়ে যায় গরুগুলোর? আমরা দেখেছি যে হলস্টাইন ফ্রিজিয়ান যে ক্রসগুলো আছে এদের হচ্ছে ঠিক 2 বছর যখন হয় তখন এদের প্রথম বাচ্চা হয়। আচ্ছা, এই যে পেছনের এইগুলো কি এরকম? এইগুলো সব হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। এইগুলা সেই সময় 2 বছর যখন হয় আমাদের এক্সপেক্টেড ওয়েট হচ্ছে 250 থেকে 300 কেজি। আচ্ছা, এইটা তার পরবর্তীতে হয় কি এরা হচ্ছে যখন দ্বিতীয়বার বাচ্চা দেয় তখন এদের যে ম্যাচিউর ওয়েট প্রায় 400 থেকে 500 কেজি, এই ওজনটা কিন্তু দ্বিতীয় যে বাচ্চা দেয় এই সময়ের মধ্যে চলে আসে। এখন এখানে যে গরুগুলো আছে আমরা বলতে পারি এগুলা সব হলো তাদের যে ম্যাক্সিমাম ম্যাচিউর ওয়েট সেগুলাতে কিন্তু চলে এসেছে। আচ্ছা, অনেক সময় কিছু গরু মানে গরুর মধ্যে কি বন্ধ্যাত্বতার কোনো সাইন থাকে বা হয়? আসলে আমরা এখন যে শেডটাতে আছি এই শেডটার আসলে গরুগুলা ম্যাক্সিমামই হচ্ছে ইনফার্টাইল বন্ধ্যাত্ব, আপনারা যেটা বলছিলেন এইগুলা আমরা এখন মুক্তভাবে তাদেরকে ছেড়ে দিয়েছি। আমরা দেখেছি যে গরু যখন মুক্তভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা এক্সারসাইজের একটা সুযোগ পায়, হাঁটাহাঁটি করে, তখন হয় কি এদের দেহে হরমোন যে সাইকেলগুলা সেইটা আরো বেশি কাজ করে।
ফলে হয় কি এই যেই গরুগুলো একসময় হিটে আসতো না, অ্যানিস্টাস অর্থাৎ বন্ধ্যাত্ব ছিল, এরাও একসময় কিন্তু আসলে হিট শো করে এবং প্রজননের উপযোগী হয়। একদমই যদি না হয় সেক্ষেত্রে কি করা হয়? সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করা হয়, এরপরে আমাদের যে মেডিকেশন আছে, হ্যাঁ, বিভিন্ন আমাদের ট্রিটমেন্ট সেটা করা হয়। যদি ট্রিটমেন্টে যদি ব্যর্থ হয় তাহলে সেই গরুকে আমরা আসলে আমাদের বাতিল করে দেওয়া হয়, কাল আচ্ছা করা আচ্ছা, হয়। মাংসের জন্য ছেড়ে দেওয়া হয় কি গরুগুলোকে? জি, এইগুলো আমাদের হচ্ছে যেগুলো প্রজননের অনুপযোগী, সেগুলো আমাদের প্রতি বছর আমরা নিলামের মাধ্যমে এগুলো বিক্রি করে দেই। ভাইয়া এই গরুটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন। এটার হচ্ছে আসলে 7265, হ্যাঁ। এর হলো কানে কিন্তু নাম্বার দেওয়া আছে, দেখেন দেখতে পাচ্ছি আমরা। আরেক পাশে আরেকটা নাম্বার, এটা হলো ডিজিটাল নাম্বার, হ্যাঁ, এখানে কিউআর কোড আছে, আপনি স্ক্যান এই করে নম্বরগুলো দিয়ে কি বোঝানো যায়? এটার সম্পর্কে আসলে ডিটেইলস হলো আমরা আমাদের কার্যক্রম চলমান যে আমরা সফটওয়্যারে এইগুলা ইনপুট দিব। আচ্ছা এটা আচ্ছা, আসলে আমরা যদি এই জাতটা বলি, এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান, একটা ক্রস জাতের হচ্ছে গাভী। এইটা আমাদের হচ্ছে একসময় শেডে ছিল, আমরা খেয়াল করলাম যে এইটার মধ্যে একটা অ্যানিস্টাস, অর্থাৎ আমাদের কয়েকবার হয়তো বাচ্চা দিচ্ছিল না, হ্যাঁ, যার হ্যাঁ। কারণে আমরা তাদেরকে এইখানে এই শেডের দিকে আনলাম, যে আচ্ছা। যদি হাঁটা চলা করে তাহলে হয়তোবা এদের মাঝে হরমোন যে সাইকেল সেইটা আরেকটু অ্যাক্টিভ হবে। এছাড়াও হয় কি, অনেক গরুর মধ্যে যখন গরুসমূহ থাকে তখনও তাদের মধ্যে যে হিট শো করার যে প্রবণতা সেটা আসে, যার কারণে আমরা এদেরকে এখানে রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, এই এই ধরনের গরুগুলো কি মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়? বা আসলে হয়েছে এখন হচ্ছে এদের একটু খাবার ঘাস দেওয়ার সময়, আচ্ছা। এখনো ঘাস আসি নাই, যার ফলে ওরা একটু অ্যাগ্রেসিভ হচ্ছে। তাছাড়া এই গরুগুলো এমনিতে শান্ত, ঠান্ডা, খুব আমরা তো ঠান্ডা। জানি যে হলস্টাইন ফ্রিজিয়ান খুবই ঠান্ডা শান্তশিষ্ট স্বভাবের হয়ে থাকে। তাহলে ভাইয়া আমরা ওদেরকে খাবারের জন্যই দিয়ে দেই, সবাই দিয়ে দেই। আমরা অন্য যে দেশি জাতগুলো আছে, চলুন আমরা সেই দিকে চলে যাই, দেশি জাতগুলো দেখি। ঠিক আছে, এটাই ভালো হবে, চলো। ভাইয়া বলেছিলাম যে আমরা দেশি জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখতে চাই। এই শেডের নিচে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের গরু? এটাই হচ্ছে সেই আমাদের মুন্সিগঞ্জ ক্যাটেল, যেটা সাধারণত মীর কাদিম নামে পরিচিত। ভাইয়া এই গরুগুলোকে মীর কাদিম কেন বলা হয়? এটা হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিম নামে এক ইউনিয়নে এই গরুগুলা সর্বাধিক ওখানে পাওয়া যায়, যার কারণে অনেকে এই মীর কাদিম এই অঞ্চলটা মানে ইউনিয়নের নাম অনুসারে এটাকে মীর কাদিম গরু বলে আসলে চিনে, কিন্তু আমরা এটাকে মুন্সিগঞ্জ ক্যাটেল নামেই ব্র্যান্ডিং করছি। আচ্ছা, এই মুন্সিগঞ্জ ক্যাটেলের বৈশিষ্ট্যগুলো কি কি? আপনারা যদি একটু দেখেন, এই গরুগুলা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সাদা সাদা, হ্যাঁ, অথবা এদের মাঝে দেখবেন পিঙ্কিশ একটা গোলাপি আভা আছে, হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন এই যে এর যে কিছুটা একটু হালকা কমলা কমলা একটা গোলাপি গোলাপি ভাব আছে, দেখেন এই যে মাঝেল অংশ, চোখের অংশ, এইগুলাতে গোলাপি আভা থাকবে। আপনি 100% পিওর মুন্সিগঞ্জ ক্যাটেল চিনবেন হচ্ছে তার দেখে, বৈশিষ্ট্যগুলো দেখে। এই যে গরুর যে 8টা অংশ থাকে, যেই জায়গায় অন্যান্য গরুর কালো হয়, কিন্তু মুন্সিগঞ্জ ক্যাটেলে সেগুলা কালো হবে না, সেইটা গোলাপি রঙের হবে, এবং কি তার হুপ যেটা খুর এবং শিং, এই সব জায়গায় কিন্তু আসলে অনেকটা গোলাপি রঙের হবে। তাহলে বুঝবেন সেটা একেবারে পিওর। এই গরুর শিংগুলো কি তুলনামূলকভাবে একটু ছোট সাইজের হয়? হ্যাঁ, অনেকটা আমরা বলি মাঝারি সাইজ, আবার কিছু কিছু মাঝারি সাইজের মোটামুটি। আচ্ছা, এছাড়া আমি যদি দুধ এবং মাংসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি কি অন্য গরু থেকে কি কি ভিন্নতা আছে বা বিশেষত্ব কি কি রয়েছে? একটা ভালো কোশ্চেন করেছেন। আসলে মুন্সিগঞ্জ ক্যাটেলের একটা জগৎ বিখ্যাত একটা বৈশিষ্ট্য আছে। আমরা যদি একটু চিন্তা করি যে এইটা আসলে মেইনলি আমরা ফোকাস করছি হচ্ছে মাংসের জন্যই বেশি, কারণ হচ্ছে আপনারা বেলজিয়ান ব্লু জাতের হয়তোবা নাম শুনে থাকবেন। বেলজিয়ান ব্লু গরুটার হচ্ছে কি ওদের মাঝে যে মাংস এটা হলো ডাবল হচ্ছে, কারণ হচ্ছে এর মাঝে এই যে মায়োস্টেটিন জিন আছে। আমাদের দেশি গরুর মধ্যে একমাত্র হচ্ছে এই মুন্সিগঞ্জ ক্যাটেল, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এনআইবি বলি, সেখানে জেনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে এর মাঝে হচ্ছে মুন্সিগঞ্জ ক্যাটেলের মাঝে মায়োস্টেটিন জিন আছে। এখন যেহেতু এর মধ্যে মায়োস্টেটিন জিন আছে, আমরা এই জিনটা যদি সুপরিকল্পিত মিউটেশন ঘটানো যায়, তাহলে ভবিষ্যতে
এই জাত থেকে আমরা খুব ভালো মানের একটা মাংসের জাত তৈরি করতে সক্ষম হব। সেই গবেষণার কাজটা কি চলমান রয়েছে? আমাদের এখানে সেই গবেষণার কার্যক্রম, বিশেষ করে আমরা এখন যেটা করছি ন্যাচারাল ভাবে, বেস্ট টু বেস্ট, ভালোর সাথে ভালোর মেটিং এর মাধ্যমে আমরা একটা ভালো জাত উদ্ভাবনের চেষ্টা করছি। আরেক একটু বলি, এই গরুর মাংস এটা হচ্ছে খুবই বিখ্যাত, কারণ জানেন যে আমাদের রেড মিট, গরুর মাংসের সবচেয়ে ক্ষতিকর দিক হলো কোলেস্টেরল, ফ্যাট। এই গরুর মাংসে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম, আমরা যেটাকে বলি হলো লিন মিট। এই লিন মিট প্রোডাকশনের কারণে এই গরুর মাংসগুলা খুবই স্বাস্থ্যসম্মত। ফলে আপনার বাংলাদেশের বাজারে অ্যাট প্রেজেন্ট যদি এই মুন্সিগঞ্জ ক্যাটেল জবাই করা হয়, সেইটা অন্যান্য গরুর মাংসের থেকে কেজিতে 100 থেকে 150 টাকা বেশি দামে কিন্তু বিক্রি হয়। দেখবেন কুরবানির সময় পুরান ঢাকায় এখনো একটা রেওয়াজ আছে যে হাসা গরুর কুরবানি দিতে, তাদের মধ্যে একটা কম্পিটিশন চলে, কে কত বড় হাসা গরু কুরবানি দিবে, অর্থাৎ মুন্সিগঞ্জ ক্যাটেল কুরবানি দিবে। এটা কিন্তু একটা ট্রেডিশনাল ভিউ পয়েন্ট থেকেই তারা কিন্তু হয়, এবং এদের দাম কুরবানির বাজারে এদের সমসাময়িক একই ওজনের অন্য গরুর থেকে এদের দাম অনেক বেশি থাকে, চাহিদা বেশি এই কারণে। আচ্ছা, এই গরুগুলোর যদি আমি মানে গাভী যেগুলো আছে সেগুলো দুধ কি পরিমাণ দেয়? আসলে এইগুলার দুধের ওইভাবে হয় না, আমরা তবে এখানে আমরা 4 থেকে 5 লিটার পর্যন্ত দুধ পেয়েছি। আচ্ছা, মানে মাংসটাই হচ্ছে বিশেষত্ব। এখানে দুধও পাওয়া যায়, মাংসও পাওয়া যায়, তবে এইটা মাংসের জন্য আমরা প্রিফার করি, কারণ মাংসের টেন্ডারনেস, মাংসের কোয়ালিটি অনেক ভালো। এই জন্য আমরা ভবিষ্যতে এটাকে হয় ডুয়াল পারপাস অথবা মাংসের জাত হিসাবে আমরা এটাকে। আচ্ছা, মুন্সিগঞ্জ ক্যাটেলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা অন্যান্য গরুর থেকে মুন্সিগঞ্জ ক্যাটেলে চমৎকার, একেবারে রোগ হয় না বললেই চলে। আমাদের এদের পেছনে আমাদের মেডিকেশন বাবদ খরচ অনেকটা হচ্ছে জিরো। আরো একটা ভালো বৈশিষ্ট্য আছে হচ্ছে এই গরুগুলা হাইলি প্রলিফারেসিভ, তার মানে হচ্ছে কি প্রতি বছরে একটা করে বাচ্চা, এবং কোন কোন সময় টুইন বেবি, 2টা করে বাচ্চা এদের থেকে পাওয়া যাচ্ছে, কোনো মিস নাই। ফার্টিলিটি, প্রজনন, এদের দক্ষতা চমৎকার, যার কারণে আবার খাওয়ারও যদি আমরা চিন্তা করি, কি ধরনের খাবার খায়? খুবই হালকা, অল্প। আপনি দেখতে পাচ্ছেন এখনই হচ্ছে এই গরুগুলা খড় খাচ্ছে, খুবই সামান্য পরিমাণ দানাদার খড়, অর্থাৎ খামারির যে খুব অ্যাভেলেবল সোর্স আছে, অল্প দামি, কম দামি যে সকল খাবার আছে, সেগুলা দিয়ে এদেরকে কিন্তু আসলে লালন পালন করা সম্ভব। ভাইয়া, পাবনা ক্যাটেল গুলো আমি দেখতে চাই, কোন দিকে আছে পাবনা ক্যাটেল গুলো? চলেন সামনের দিকে হচ্ছে আমাদের এই যে পাবনা ক্যাটেল। পাবনা ক্যাটেল নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল আপনার সাথে, তাহলে আমরা সেই পাবনা ক্যাটেলের চেহারা অবশেষে দেখতে পাচ্ছি। এটা কি এরকম লাল রঙেরই হয়? হ্যাঁ, এর বৈশিষ্ট্য হচ্ছে লালচে ভাব থাকবে এবং এর মধ্যে অনেকটা বাদামি ভাব থাকবে। একটু যদি দেখেন এইটার মাঝে কিন্তু একটু বাদামি আভা আছে পেটের দিকে। হ্যাঁ হ্যাঁ, আবার যত নিচের দিকে আসবেন বাদামিটা আস্তে আস্তে কমে গিয়ে সাদাটে ভাব চলে আসবে। আবার এইটার মাঝে দেখেন বাদামি ভাব আছে, নিচের দিকে যত আসবেন একটু বাদামি, রংটা হালকা হালকা হয়ে গেছে। এটাই হচ্ছে মেইনলি পাবনা ক্যাটেলের বৈশিষ্ট্য। আর হচ্ছে এদের কিন্তু এই যে মুখের যে অংশ, তারপর খুরের অংশ, শিং, এগুলো আবার কালো হয়ে থাকে অনেকটা। কিন্তু আমাদের বিদেশে যে গরু জার্সি গরু আছে এর সঙ্গে অনেকটা মিল আছে, কিন্তু পার্থক্যটা হলো এদের হলো সাইজটা একটু ছোট, এদের যে আডার অর্থাৎ এদের মেমারি গ্ল্যান্ড, ওলানটা হচ্ছে জার্সির মতো এত বড় হয় না, একটু ছোট হয়। আমরা তো রং বা আকার আকৃতি সম্পর্কে জানলাম, এছাড়া আর কি কি বিশেষত্ব রয়েছে পাবনা ক্যাটেলের? আমরা যদি এই গরুটার বিশেষত্ব বলি তাহলে প্রথমত হচ্ছে এটা আমাদের একটা দেশীয় জাত, এটা আমাদের আরেকটা সম্পদ। আমাদের দেশীয় যে জাত আছে কয়েকটা, আমাদের মোট 5 ধরনের দেশীয় জাত আছে, তার মধ্যে এইটা একটা। এইটা হচ্ছে দুধের জন্য খুব এক্সিলেন্ট। আমাদের এই গরুর থেকে আমরা প্রায় 8 লিটার, 8 থেকে অনেক সময় 10 লিটার পর্যন্ত অপিকে আমরা দুধ পেয়ে থাকি। এটার একটা ভালো বৈশিষ্ট্য, এই দুধে ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি, ফলে হচ্ছে কি এই দুধের হচ্ছে চাহিদা ব্যাপক। এটা বাজারে যদি অন্য দুধ 50-60 টাকা লিটার, যেটা কম দামে হলেও যদি হয় একজন খামারি, এইটা হচ্ছে আরেকটু বেশি দামে বিক্রি হবে, কারণ এই দুধটাতে ফ্যাটের পরিমাণ বেশি, ঘন, খেতেও স্বাদ কিন্তু বেশি।
আচ্ছা, এই গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? খুব ভালো করেছেন। আসলে এই গরুগুলা হচ্ছে একেবারে প্রান্তিক খামারিদের জন্য আমি বলি বেস্ট, কারণ এদের হলো ইনপুট একেবারে জিরো, খুবই কম। ঠিক মুন্সিগঞ্জ ক্যাটেলের মতো এগুলো দেখেন এখন হচ্ছে এই যে শুধুমাত্র খড় খাচ্ছে, একটু খড়, সামান্য একটু দানাদার, একটু কাঁচা ঘাস, এইগুলোর মাধ্যমে কিন্তু এইগুলাকে আপনি লালন পালন করতে পারেন। আমরা যদি বিদেশি জাতের গরুগুলা দেখি, বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ান, এগুলার কিন্তু লালন পালনের ব্যয়, খরচটা কিন্তু অনেক বেশি, ইনপুট বেশি। সেখানে দেখা যায় যে আপনি একটা গরুর পেছনে আপনার প্রতিদিন 3 থেকে 400 টাকা কিন্তু খরচ হয়ে যায়। একজন খামারি, যে গরিব খামারি আপনি যদি চিন্তা করেন, তার যদি প্রতিদিন সে যদি 600 থেকে 700 টাকা তার উপার্জন হয়, তার অর্ধেক কিন্তু সে ওই গরুর পেছনে কিন্তু তার দিতে হচ্ছে। কিন্তু একজন গরিব খামারি এই গরুটাকে আপনার হচ্ছে একেবারে জিরো ইনভেস্টমেন্ট, যে বাইরে যে ঘাস আছে সেই ঘাস ওখানে যদি বেঁধে দেয়, হালকা কিছু দানাদার খাবার সেখানে এর মাধ্যমে কিন্তু লালন পালন করে অনায়াসে সে 5-7 লিটার দুধ পাবে। আরও একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, সেটা আপনি জানেন যে দিনকে দিন আমাদের দেশের কিন্তু টেম্পারেচার বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের দেশে এই যে উন্নত যে বাইরের যে জাতগুলা, হ্যাঁ, সেই জাতগুলা কিন্তু আসলে লালন পালন করা খুবই দুরূহ, কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ গরমের সময় যেখানে আমাদের 40 ডিগ্রি প্লাস টেম্পারেচার চলে আসে, সেখানে কিন্তু এই যে হলস্টাইন ফ্রিজিয়ানের মতো যে বিদেশি জাতগুলা, সেগুলা কিন্তু টেকানো খুব কঠিন। হঠাৎ করে গরু মারা যায়। এবং কি গরমের সময় এই ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে, এদের মিল্ক প্রোডাকশন একেবারে কমে জিরোতে চলে আসে। এটা খামারের কিন্তু বড় লস। দিনকে দিন তো আমাদের টেম্পারেচার আরো বাড়বে। সুতরাং এই সকল বিষয় বিবেচনা করে আসলে আমরা এই দেশি গরুগুলাতে ফোকাস দিচ্ছি, কারণ ইনভেস্টমেন্ট জিরো এবং আমাদের টেম্পারেচারের সঙ্গে এরা কিন্তু ওয়েল অ্যাডপ্টেড, যার ফলে আমাদের এই টেম্পারেচারেও খুবই কম ইনভেস্টমেন্টে আমরা কিন্তু এই গরুগুলো লালন পালন করতে পারি। এখানে দেখেন, একটু যদি দেখি, খুবই মুক্তভাবে কিন্তু খামারি যদি একটা শেড করে, কিছু না, জাস্ট উপরে জাস্ট শুধুমাত্র একটু চালা থাকবে থাকার জন্য, একেবারে খোলামেলা ভাবে এই গরুগুলাকে কিন্তু লালন পালন করা সম্ভব। ভাইয়া, লাল গরুর তো বাজারে অনেক চাহিদা থাকে। সাধারণত আমাদের বাঙালিদের মধ্যে কোরবানির সময় লাল রঙের ষাঁড় কেনার একটা প্রবণতা রয়েছে। তো সেই তুলনা যদি আমরা করে থাকি, সেই বিষয়গুলো খেয়াল করলে এই ধরনের গরু তো তাহলে ওই লাল গরু হিসেবে চাহিদা আছে। হ্যাঁ, খুব ভালো একটা বিষয় বলেছেন। এর যদি বাচ্চা একটা যদি সেটা যদি পুরুষ বাচ্চা হয়, তাহলে কিন্তু লাল কালার হচ্ছে। সুতরাং এইটাও কিন্তু একটা ভালো, হ্যাঁ, মিট পারপাসে তার কুরবানির সময়, হ্যাঁ, ফ্যাটেনিং করে কিন্তু বিক্রি করলেও কিন্তু ভালো দাম পাওয়া সম্ভব। আচ্ছা, আর যদি আমি সংখ্যার কথা বলি, আপনাদের এই বর্তমানে এই প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামারে কতগুলো ক্যাটেল আছে এই জাতের? আমাদের এখানে পাবনা ক্যাটেল হচ্ছে প্রায় 250-র মতো পাবনা ক্যাটেল আছে। এখানে অল্প কিছু আছে, আমাদের অন্যান্য কিন্তু যে শেড আছে সেখানে কিন্তু আরো আছে। আমরা একটু বলি যে আমাদের বিভিন্ন গরুর বিভিন্ন শেডে রাখা হয়। যেমন এখানে যে গরুগুলো আছে সেইগুলো হলো ড্রাই, শুষ্ক গরু। আবার এরা যখন প্রেগনেন্ট হবে তখন কিন্তু আমরা এদেরকে অন্য একটা প্রেগনেন্ট শেডে নিয়ে যাব। আবার তারা যখন বাচ্চা দেওয়ার একেবারে সময় আসবে তখন তাদেরকে ম্যাটারনিটি শেডে নিব। বাচ্চা দেওয়ার আলাদা আলাদা শেডের কি বৈশিষ্ট্য রয়েছে? হ্যাঁ, আলাদা আলাদা। দেখেন, এক একটা শেডের ম্যানেজমেন্ট এক এক রকম। ভাইয়া, আমরা মুন্সিগঞ্জ ক্যাটেল দেখলাম, পাবনা ক্যাটেল দেখলাম, এই আপনাদের এখানে আর কি কি জাতের দেশীয় গরু আছে? এর বাইরে আমাদের এখানে হচ্ছে লোকাল ক্যাটেল জার্ম প্লাজম সেন্টার আছে, যেখানে আমরা লোকাল ক্যাটেলের জার্ম প্লাজম, অর্থাৎ তাদের যে সার বুল, সেটা আমরা সংরক্ষণ করছি। সেখানে আমাদের 4 ধরনের আমাদের লোকাল ক্যাটেলের যে সারগুলো আছে, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ ক্যাটেলের সার আছে, সেখানে আমাদের হচ্ছে পাবনা ক্যাটেলের সার আছে। এর বাইরে আমাদের চট্টগ্রামের লাল গরু, যেটাকে আমরা বলি রেড চিটাগাং ক্যাটেল, আরসিসি, সেটা আছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ধূসর গরু, আমরা বলি নর্থ বেঙ্গল গ্রে, এনবিজি, সেটার সার আছে। ভাই, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় আজকে আমরা জানলাম, এবং আপনাদের প্রজনন কেন্দ্রে কিভাবে আসলে প্রজনন করা হচ্ছে বা কি কি বিষয়গুলো নিয়ে আপনারা গবেষণা করছেন, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আমাদের দর্শক শ্রোতাদেরকে আবারও জানাবার চেষ্টা করব। সেটা হয়তো অন্য কোনো পর্বে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি অনেক ভালো থাকবেন। জি, আপনাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে দীপ্ত কৃষিকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন
krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আমাদের বাংলাদেশেই 5 রকমের গরু রয়েছে এবং যে গরু বা ষাঁড়গুলো নিয়ে আপনারা চাইলে খামার করতে পারেন। আমরা সাধারণত যখনই কেউ খামারের চিন্তা করি, বিদেশি জাতের গরুগুলো আমাদের পছন্দের তালিকায় থাকে, কিন্তু আমরা যদি আমাদের দেশি জাতের গরুগুলো নিয়েও খামার করি তাহলে বেশ লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আজকে দেখাবার চেষ্টা করেছি এই প্রজনন কেন্দ্রে কিভাবে তারা কাজগুলো সম্পন্ন করছেন এবং কী কী জাতের গরু রয়েছে, আরও কী কী উদ্ভাবিত জাত সামনে আসতে পারে সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। সকলে ভালো থাকুন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আজকের মতো যাচ্ছি, আবার দেখা হবে কোনো খামারি বা কৃষক ভাইয়ের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।